একজন গ্যাংস্টার যাকে ভয় পেত গোটা দুনিয়া, কিন্তু তার ছেলের উপরই আঘাত করেছিল একদল ডাকাত। এরপর সেই গ্যাংস্টার শুরু করে তার বদলা নেওয়া। কি হয়েছিল সেই গ্যাংস্টারের ছেলের সাথে? সেই গ্যাংস্টার কি পেরেছিল তার বদলা নিতে? বন্ধুরা, আজ এনেছে একটা মাস্টারপিস মুভি। এখানে যেমন অ্যাকশন আছে তেমন আছে ডাকাতি। তো আজকের মুভির নাম হলো র্যাথ অফ ম্যান, যার অর্থ পুরুষের রাগ, যে রাগে জ্বলেছিল গোটা লস অ্যাঞ্জেলেস। বন্ধুরা, আমি মিঠুন রয়েছে আপনাদের সাথে। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু ওপেন হয়ে গেছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই চ্যানেলে আপনারা লেটেস্ট ভিডিওর আপডেট, মুভির লিঙ্ক সবকিছু পাবেন, তাই ঝটপট জয়েন হয়ে যান। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভির গল্প। মুভির শুরুতে আমরা দুজন সিকিউরিটি গার্ডকে দেখতে পাই। তারা দুটো টাকা ভর্তি ব্যাগ এনে গাড়ির মধ্যে রাখে। এই দুজনে নিজেদের মধ্যে কথা বলছিল। এবার এই সিকিউরিটি গার্ড দুটো সেই টাকার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তবে রাস্তা একটু যেতেই একটা কনস্ট্রাকশনের গাড়ি তাদের রাস্তা ব্লক করে দেয়। তারা প্রথমে ভাবে সামনে এখানে কোনো কাজ হচ্ছে, কিন্তু তখনই সেই কনস্ট্রাকশনের গাড়ি থেকে একজন বন্দুক নিয়ে বেরিয়ে আসে। সেই লোকটা বলে, জলদি গাড়ি থেকে বের হ, নইলে গুলি করে দেবো। গার্ড দুটো বুঝতে পারে এরা তাদের গাড়ি ডাকাতি করতে এসেছে। এবার সেই গাড়ির ড্রাইভার সাথে সাথে গাড়িটাকে পিছনে নিতে যায়। এরই মধ্যে ওই ডাকাতগুলো গাড়িটার মধ্যে একটা ফুটো করে ফেলে, আর সেই ফুটো থেকে ভিতরে একটা ফ্ল্যাশ বম ছুড়ে মারে। সাথে সাথে ভীষণ জোরে একটা ব্লাস্ট হয়, আর এত আলো হয় যে ওই গার্ড দুটো চোখ ধাঁধিয়ে যায়। এরই মধ্যে ওই ডাকাতগুলো সেই গাড়ির গেট খুলে ফেলে, আর সেই গার্ড দুজনকে বাইরে নিয়ে আসে। তারা এবার ওই গাড়ি থেকে টাকার ব্যাগ নিয়ে নিজেদের গাড়ির মধ্যে ভরতে থাকে। এরা সবাই কনস্ট্রাকশনের ড্রেস পরেছিল, আর সবার মুখ ঢাকা ছিল। এদিকে ঠিক তখনই গুলির আওয়াজ শোনা যায়। ডাকাতদের মধ্যে একজন বলে, আরে তুই এটা কি করছিস? আমি বলেছিলাম শুধু পায়ে গুলি করতে। ঠিক তখনই পুলিশের গাড়ির আওয়াজ শোনা যায়। ডাকাতগুলো এবার তাড়াতাড়ি তাদের গাড়িতে উঠে পড়ে আর ওখান থেকে চলে যায়। এরপর 2 মাস পরের একটা দৃশ্য দেখা যায়। এখানে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের একটা সিকিউরিটি কোম্পানি ফোর্টিকোর হেড অফিস দেখানো হয়। এই কোম্পানিটা বড় বড় প্রাইভেট ব্যাংক, ক্যাসিনো, হোটেল, শপিং মল, এদের সমস্ত টাকা পয়সা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেত। এমনকি মাঝে মাঝে এরা টাকা পয়সা নিজেদের হেড অফিসে স্টোর করত। এখানে দেখা যায় কোম্পানির ম্যানেজার টেরি জন নামের একজন লোকের ইন্টারভিউ নিচ্ছে। টেরি বলে, তো এর আগে তুমি গোল্ডেন সিকিউরিটি কোম্পানির হয়ে কাজ করেছো? জন বলে, হ্যাঁ। তখন টেরি বলে, আমাদের এটা কোনো সরকারি কোম্পানি না। এই কোম্পানি একটা মিডলম্যানের মতো কাজ করে, একজনের টাকা আরেকজনের কাছে পৌঁছে দেয়। আর আমাদের কোম্পানি খুব একটা বেশি বড় না। আমাদের কাছে মোট 12টা গাড়ি আছে। প্রতিটা গাড়িতে 2 থেকে 3 জন করে গার্ড থাকে। তবে এক একটা গাড়ি প্রতিদিন প্রায় 70 থেকে 80 কোটি টাকা ডেলিভার করে। তাই যে কোনো সময় আমাদের গাড়ির উপর হামলা হতে পারে। তাই তোমাকে আমরা খুব ভালোভাবে ট্রেনিং দেবো। আর যেহেতু তুমি এর আগে গোল্ডেন সিকিউরিটি কোম্পানির হয়ে কাজ করতে, তাই আশা করি তুমি এই ট্রেনিং পাস করে যাবে। তো তোমার পরিবারে কে কে আছে? জন বলে, আমার পরিবারে কেউ নেই। আমার বিয়ে হয়েছিল, কিন্তু পরে ডিভোর্স হয়ে যায়। তখন টেরি বলে, দেখো, আমাদের এই কাজে এখন রিস্ক অনেক বেড়ে গেছে। কয়েক মাস আগে আমাদের একটা গাড়িতে ডাকাতি হয়েছিল। তারা আমাদের 2জন গার্ডকে মেরে ফেলেছে, সাথে রাস্তায় থাকা একটা ছেলেকেও তারা মেরে ফেলেছিল। আমরা এখনো জানতে পারিনি যে এই কাজটা কে করেছে, তাই আমাদের সিকিউরিটি এখন ডবল করে দিয়েছি। তো তুমি কি এই কাজটা করতে চাও? জন বলে, হ্যাঁ, আমি এই কাজটা করতে চাই। এরপর শুরু হয় জনের ট্রেনিং। তার ট্রেনিং করা ছিল বুলেট নামের একজন এমপ্লয়ি। সে প্রথমে দেখতে যায় জনের হাতের নিশানা কেমন, কিন্তু এখানে দেখা যায় জন ঠিকঠাকভাবে নিশানা করতে পারছে না। এরপর জনের স্ট্যামিনা চেক করা হয়, আর সব শেষে এটা দেখা হয় যে সে গাড়ি চালানোয় কতটা এক্সপার্ট। জন টেনে টুনে কোনো মতে ট্রেনিংয়ে 70 নম্বর পায়, আর এটাই এখানের 5 নম্বর ছিল। জন এবার এই কোম্পানিতে জয়েন করে। বুলেট জনকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। তবে কেউ জনকে বিশেষ একটা পাত্তা দেয় না। জন এদের সাথে বিশেষ একটা মেলামেশা করে না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে একটা বিশেষ কাজে এই কোম্পানিতে জয়েন করেছে। কি সেই কাজ, সেটা মুভিতে একটু পরে জানা যাবে। জন এবার বুলেটের সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তাদের সাথে এখানে আরও একজন ছিল, স্টিভ, যে গাড়ি চালাচ্ছিল। জনের সাথে স্টিভের একটু কথা কাটাকাটি হয়, তবে জন সেটাকে সামলে নেয়। জনরা সেদিন বেশ কয়েকটা ব্যাংক আর শপিং মল থেকে টাকা কালেক্ট করে, আর আবার সেই বেসে ফিরে আসে। এখানে দেখা যায় বেসে ঢোকার পথে ইলেকট্রিক গেট আছে, যেটা ভেতর থেকে কন্ট্রোল করা হয়। গাড়িটা ভেতরে ঢুকতেই কোম্পানির একজন গার্ড সেই গাড়িটা চেক করে। গাড়ি বেস থেকে যাওয়ার সময় যে কজন গাড়ির ভিতরে ছিল, সেই সবাইকে যদি সে গাড়ি ফেরার সময় না দেখে, তাহলে গেট খোলা হয় না। গার্ড দেখে যে জন, বুলেট আর স্টিভ 3 জনই গাড়ির ভিতরে আছে। সে এবার গেট খুলে দেয়, আর স্টিভ গাড়ি চালিয়ে ভিতরে ঢুকে পড়ে। এই জবে এটাই জনের প্রথম দিন ছিল। সবাই কাজ করে বাড়ি ফিরে যাচ্ছিল। এখানে ঢোকার সময় আর বেরোনোর সময় সবাই নিজেদের আইডি কার্ড পাঞ্চ করে। এখানে বুলেট জনের সাথে কাজ করার কথা সবাইকে বলছিল। সে বলে, জন খুব ভালো, এসব কাজের জন্য জনের মতো লোক পাওয়া খুব মুশকিল। তখন সেখানে একজন বলে, আমার জনকে অতটা সাদাসিধে মনে হয় না। তার কোনো ভয়ানক অতীত আছে, আর সে আমাদের সামনে কিছু না জানার ভান করছে। একটু পরে জন নিজের কার্ড পাঞ্চ করতে যায়। তখন বুলেট বলে, আমাদের এখানে একটা নিয়ম আছে, নতুন কেউ জয়েন করলে ফার্স্ট ডেতে সে আমাদের সবাইকে বিয়ার খাওয়ায়। তো আজ তোমার পালা। তখন জন বলে, আচ্ছা, আজকের পার্টি আমার তরফ থেকে, তুমি এখন যাও, আমি আসছি। বুলেট চলে যায়। জন এবার কার্ড পাঞ্চ করতে আসে, আর সে এবার ওখানে থাকা সব এমপ্লয়ীদের কার্ডগুলো ভালোভাবে দেখে নেয়। সেদিন বারে জন সবার সাথে বন্ধুত্ব করে নেয়। এখানে ডায়ানা নামের একটা মেয়েও কাজ করত, আর জনের সাথে ডায়ানারও বন্ধুত্ব হয়ে যায়। এভাবে বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। প্রতিদিনের মতো জন, স্টিভ আর বুলেট টাকা দিতে এসেছিল। বুলেট 8 লাখ টাকা ডেলিভারি করার জন্য গাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে ওই গাড়িতে ছিল প্রায় 7 কোটি টাকা। তাই জন আর স্টিভ গাড়িতেই অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে যায়, বুলেট ফিরে আসে না। স্টিভ এবার ওয়াকি টকিতে বুলেটকে বলে, আরে তাড়াতাড়ি আসো, আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে। কিন্তু তখনই ওপাশ থেকে বুলেটের চিৎকার শোনা যায়। কেউ বুলেটকে ধরে মারছিল। স্টিভ ভয় পেয়ে যায়। সে বলে, বুলেট, তোমার কি হয়েছে?
তখনই ওপাশ থেকে একজন বলে, বুলেট এখন আমাদের বন্দুকের নিশানায় রয়েছে, আমি যেটা বলছি সেটা করো, নইলে ওকে এখনই মেরে ফেলবো। স্টিভ ভয় পেয়ে যায়, কিন্তু জন চুপচাপ সবটা শুনছিল। তখন স্টিভ বলে, ওরা বুলেটের কাছে থাকা 8 লাখ টাকার জন্য ওকে ধরেনি, ওরা আমাদের গাড়িতে থাকা 7 কোটি টাকা চায়, এটাই ওদের টার্গেট। আর আমাদের কোম্পানির প্রোটোকল আছে, এই সিচুয়েশনে আমাদেরকে ফিরে যেতে হবে, পরে পুলিশ এসে বুলেটকে উদ্ধার করে নেবে। তখন জন বলে, না, এভাবে আমরা বুলেটকে ফেলে যাব না, ওরা যেখানে যেতে বলছে সেখানে চলো। স্টিভ নিজেকে যতটা সাহসী দেখাতো, আসলে সে অতটা সাহসী ছিল না। সে ভয়ে ভয়ে এবার গাড়িটাকে সেদিকে নিয়ে যায়। একটু পরেই তারা একটা ফাঁকা জায়গায় চলে আসে। জন দেখে তাদের সামনে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে, আর তখনই পেছন থেকে একটা গাড়ি ব্যাক গিয়ারে এসে ঠিক জনদের গাড়ির পেছনে এসে দাঁড়ায়। এরই মধ্যে ওই ডাকাতদের একজন বুলেটকে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে আর তাকে মারতে শুরু করে। ভেতর থেকে আরেকজন স্টিভকে বলে, জলদি গাড়ির ব্যাক গেট খোল, নইলে এখনই একে মেরে দেবো। জন চুপচাপ সবটা দেখে নেয়। এবার সে স্টিভকে বলে, এখানে তুমি চুপ করে বসো, বাইরে আসবে না। স্টিভ আরো ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে জন এদের সাথে লড়াই করতে চাইছে। জন এবার গেট খুলে দেয়, আর তার সামনে একটা গাড়ি ছিল। এবার ওই ডাকাতদের সর্দার বলে, জলদি টাকার ব্যাগগুলো ওই গাড়িতে ছুঁড়ে মার। জন ঠিক তাই করে। তখন সে একে একে ওই ব্যাগগুলো সামনের গাড়ির দিকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই সে ইচ্ছে করে একটা ব্যাগ নিচে ফেলে দেয়। এটা দেখে ওই গাড়ি থেকে একজন বাইরে বেরিয়ে আসে ওই ব্যাগটা তোলার জন্য। সে ব্যাগ তুলতে যায়, আর ঠিক তখনই জন তার বন্দুক বের করে সোজা তার মাথায় শুট করে দেয়। জন লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে। সে সামনে দাঁড়িয়ে থাকা দুজনের একদম মাথায় গুলি করে, আর দুজনের সাথে সাথে মারা যায়। এরই মধ্যে ওই গাড়ি থেকে আরেকটা ডাকাত বেরিয়ে আসে। সে বন্দুক ঠিক করে ধরার আগেই জন তাকে গুলি করে দেয়। এদিকে ততক্ষণে সামনের গাড়ি থেকে বাকি দুজন ডাকাত বেরিয়ে আসে। তারা এবার জনের দিকে এলোপাথারি গুলি চালাতে থাকে। এদিকে জন গাড়ির পেছনে অপেক্ষা করছিল ওদের গুলি শেষ হওয়ার জন্য। গুলি শেষ হতেই জন ঝুঁকে সোজা একজনের মাথায় গুলি করে দেয়। এবার সে বাকি ডাকাতটার উপরও গুলি করতে থাকে। আর এই ছিল এই ডাকাত দলের সর্দার। সে এবার ভয়ে দৌড়াতে শুরু করে। জনও তার পিছু করে। কিছুক্ষণের মধ্যেই জন তাকে দেখে ফেলে। জন সোজা তার পায়ের মধ্যে গুলি করে। এই ডাকাতটা ছিটকে পড়ে যায়। এবার জন এগিয়ে আসে আর তার মাথার মধ্যে আবার একটা গুলি করে দেয়। এই যে ডাকাতটাকে আপনারা দেখলেন, এ কিন্তু রিয়েল লাইফে খুব ফেমাস একজন সিঙ্গার। এর নাম কি বলুন তো, কমেন্ট বক্সে জানান। জন সবাইকে মেরে ফেলেছিল। স্টিভ আর বুলেট একেবারে হতবাক হয়ে যায়। জনকে তার একজন আতিপাতি সিকিউরিটি গার্ড ভেবেছিল, কিন্তু আজ জন যা করলো তা তারা জীবনেও কল্পনাও করতে পারেনি। জন এবার সমস্ত মৃত ডাকাতগুলোর মুখোশ খুলে তাদের মুখগুলো চেক করতে থাকে। সে কিছু একটা খুঁজছিল, কিন্তু সে সেটা পায় না। এবার জনের অফিসে একটা ইনকোয়ারি হয়। একে তো তাদের সাথে ডাকাতি হয়েছিল, উল্টে 6 জন ডাকাতি মারা গিয়েছিল। এখানে 2 জন FBI অফিসার এসেছিল। তারা জনের ট্রেনিং রিপোর্ট দেখে। জন কোনো মতেই ট্রেনিং পাস করেছিল, এমনকি সে ট্রেনিং পিরিয়ডে ঠিকঠাক করে নিশানাও লাগাতে পারেনি। সেই কিনা 6 জন ডাকাতকে মেরে ফেলেছে। FBI এজেন্টদের জনের উপর সন্দেহ হয়। তাদের মধ্যে একজন বলে, এতগুলো লোককে তুমি মারলে, অথচ তোমার কিছু হলো না, আর তুমি এত ভালো নিশানা কিভাবে করলে? তখন জন বলে, সিচুয়েশন আসলে ব্রেন ঠিকঠাক করে কাজ করে। আমার সামনে এমন সিচুয়েশন ছিল, হয় মারো নয়তো মরো। আর সামনে যখন আমি আমার মৃত্যুকে দেখেছি, তখন আমার নিশানা ঠিকঠাকভাবে কাজ করছিল। তখন এই এজেন্টরা তাকে একটা ভিডিও দেখায়। এটা সেই ডাকাতির ভিডিও ছিল, যে ডাকাতিটা মুভির একদম শুরুতে দেখানো হয়েছিল। ডাকাতির সময় ওই লোকগুলো 2 জন গার্ড আর একটা ছেলেকে মেরেছিল। সেই FBI এজেন্ট বলে, তুমি কি এদের মধ্যে কাউকে চেনো? জন তখন ভিডিওটা দেখতে দেখতে কিছুটা ভাবতে থাকে। এরপর সে বলে, না, আমি এদের কাউকে চিনি না, আর এই ভিডিওতে কারোর মুখ পরিষ্কার বোঝাও যাচ্ছে না। এজেন্টরা এবার এখান থেকে বেরিয়ে যায়। তারা তাদের গাড়িতে গিয়ে তাদের বসকে কল করে। তারা তাদের বসকে বলে, বস আমি শিওর যে এই সেই লোক। তখন ফোনের উপাস থেকে তাদের বস বলে, হ্যাঁ, আমিও এটাই আন্দাজ করেছিলাম, তবে তোমরা এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলো না। সেই এজেন্ট দুটো এই কথা শুনে ঘাবড়ে যায়। তাদের মধ্যে একজন বলে, স্যার, গত 10 বছর ধরে একে ডিপার্টমেন্ট খুঁজছে, আর এর ভরসা আপনি কোটি কোটি টাকা ছেড়ে দিচ্ছেন। তখন তাদের বস বলে, ও এখানে টাকার জন্য আসেনি, তাই আমি যেটা বলছি সেটা করো, ওকে নিয়ে বেশি ঘেটো না, নইলে বিপদ হবে। এখানে পরিষ্কার বোঝা যায় এই FBI এজেন্ট দুটো জনের ব্যাপারে কথা বলছে। আর জন একজন বড় মাপের ক্রিমিনাল ছিল, যাকে FBI এজেন্টরাও ভয় পেত। এদিকে ওই সিকিউরিটি কোম্পানির মালিক জনের উপর ভীষণ খুশি ছিল। সে ম্যানেজার টেরিকে বলে, তুমি জনের উপর বেশি সন্দেহ না করে ওর প্রমোশনের ব্যবস্থা করো। জনের মতো লোক আমাদের দরকার। আজ থেকে 2 মাস আগে যদি জন থাকতো, তাহলে ওই ডাকাতিটা হতোই না। সেদিন রাতে জনের রুমে একটা মেয়ে আসে। সে জনকে একটা ফাইল দেয়, আর সাথে একটা পোস্টমর্টেম রিপোর্ট দেয়। এই ফাইলের মধ্যে ফোর্টিকো কোম্পানি, মানে জন এখন যেখানে কাজ করত, সেখানে সমস্ত এমপ্লয়ীদের ডিটেলস ছিল। জন এবার রুমের ভিতর ঢুকে পড়ে, আর সেই ভিডিওটা আবার দেখতে শুরু করে, যেটা FBI এজেন্টরা তাকে দেখিয়েছিল। পরের দিন জন বেঁচে যায়। এখানে সবাই হাততালি দিয়ে জনকে ওয়েলকাম করে। আসলে ঘটনার পরে এদের সবার কাছে জন একজন ইন্সপিরেশন হয়ে গেছিল। এবার 2 সপ্তাহ পরের একটা ঘটনা দেখানো হয়। জন আর বুলেট গাড়ি নিয়ে রোজকার মতো টাকা কালেক্ট করতে গেছিল, কিন্তু তখনই তাদের গাড়ির সামনে একটা বাইক এসে দাঁড়ায়। বুলেট হর্ন দেয়, কিন্তু তখনই সামনে থেকে একজন বন্দুক নিয়ে এগিয়ে আসে। সে এবার গাড়ির কাচের উপর কতগুলো ডার্ট বম ছুড়ে মারে। সাথে সাথে গাড়ির কাচ কালো হয়ে যায়। জন আর বুলেট সামনে কিছুই দেখতে পায় না। এরই মধ্যে কয়েকজন ডাকাত ওই গাড়ির ভিতরে গ্যাস ঢুকিয়ে দেয়, যাতে গাড়ির ভিতরে থাকা গার্ডরা বাইরে বেরিয়ে আসে। বুলেট কাঁচতে কাঁচতে বাইরে বেরিয়ে আসে, কিন্তু জন বাইরে আসে না। এদিকে সেই ডাকাতগুলো বলতে থাকে, তাড়াতাড়ি বাইরে বেরোও, নইলে তোমার পার্টনারকে মেরে ফেলবো। জন এবার গাড়ির পেছনের গেট খুলে ফেলে। সে বাইরে বেরিয়ে আসে। গ্যাস থেকে বাঁচার জন্য জন নিজের মুখ ঢেকে রেখেছিল। তার সামনে দাঁড়িয়ে থাকা ডাকাতটা বলে, এখনই মাটিতে শুয়ে পড়ো, নইলে কিন্তু গুলি করে দেবো। আর ঠিক তখনই জন তার মুখের সামনে থেকে রুমালটা সরিয়ে দেয়। জনকে দেখে ওই ডাকাতগুলোর মুখ শুকিয়ে যায়। তারা ভীষণ ভয় পেয়ে যায়। আর তাদের মধ্যে একজন বলে, আরে জলদি এখান থেকে চলো, তাড়াতাড়ি গাড়িতে বসো। আর ওই ডাকাতগুলো ওখান থেকে পালিয়ে যায়। এদিকে বুলেট নিচে শুয়ে সবটা দেখতে পায়। সে দেখে কিভাবে জনের দিকে তাকিয়ে ওই ডাকাতগুলোর মুখ শুকিয়ে গেছে।
বুলেট বুঝতে পারে জন কোনো সাধারণ মানুষ না। এদিকে সেই ডাকাতগুলো যারা জনের গাড়ির উপর হামলা করেছিল তারা এবার নিজেদের মুখোশ খোলে। তাদের মধ্যে একজন বলে, আমি শিওর এটা ওই লোক। তখন অন্য আরেকজন বলে, কিন্তু ও এখানে কি করছে? এদিকে জন এবার অফিসে ফিরে আসে। তাদের ম্যানেজার টেরি হতবাক হয়ে যায়। ডাকাতরা যেখানে সব টাকা নিয়ে পালিয়ে যেতে পারত সেখানে জনকে দেখে কিভাবে পালিয়ে গেল। কিন্তু কোম্পানির মালিক জনের উপর খুব খুশি ছিল, তাই সে টেরিকে জনের বিষয়ে তো ভাবতে বারণ করে। এদিকে জনের এই কথা শুনে ডায়ানা জনের উপর খুব ইমপ্রেস হয়ে যায়। আর সেদিন জন ডায়ানার সাথে তার বাড়িতে যায়। তারা একসাথে সময় কাটায়। কিন্তু ডায়ানা যখন ঘুমাচ্ছিল জন তখন তার বাড়ির সবকিছু ঘাটাঘাটি করে দেখতে থাকে। বোঝা যায় যে ডায়ানার বাড়িতে আসার পেছনে তার অন্য কোনো কারণ ছিল। ডায়ানার ঘুম ভাঙতে সে দেখে জন একটা চেয়ারের উপর বসে আছে আর তার সামনে অনেকগুলো টাকার বান্ডিল রাখা আছে। ডায়ানা একটু ঘাবড়ে যায়। জন বলে, আমি তোমার বাড়িটা একটু চেক করছিলাম, তুমি একটা সামান্য গার্ড, তোমার কাছে এত টাকা কোথা থেকে এলো? আর হ্যাঁ, আমি কিন্তু একদম সত্যিটাই জানতে চাই। এই বলে জন পাশেই থাকা বন্দুকটা তুলে নেয়। ডায়ানা তখন হেসে বলে, তুমি আমার বাড়িতে বসে আমাকেই ধমকি দিচ্ছ? এটা আমার রিটায়ারমেন্টের টাকা। জন সাথে সাথে ডায়ানার দিকে গুলি করে আর গুলিটা গিয়ে সোজা সেই সোফায় লাগে। ডায়ানা এবার ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে যে জন তাকে মেরে ফেলতে পারে। তখন ডায়ানা বলে, আমি এই টাকা চুরি করেছি কোম্পানি থেকে। এটা শুনে জন বলে, যদি আমি পরে কখনো জানতে পারি যে তুমি আমাকে মিথ্যে কথা বলেছো তাহলে তোমার ফ্যামিলির সবাইকে আমি মেরে ফেলবো। আমি তাদের সবার ঠিকানা জানি, তাদের ছবিও আমার কাছে আছে। এটা বলে জন ওখান থেকে বেরিয়ে যায়। ডায়ানা এতটাই ভয় পেয়েছিল যে সে কান্না করে দেয়। কিন্তু প্রশ্ন হলো জন এসব কেন করছিল আর সে আসলে কে ছিল? তখন 3 মাস আগের একটা দৃশ্য দেখানো হয় আর এখানে জনের আসল পরিচয় জানা যায়। জন আসলে ছিল একজন বড় মাপের আন্ডারওয়ার্ল্ড ডন যে বিভিন্ন জায়গায় ডাকাতি করে। তার অনেক বড় একটা গ্যাং আছে। সরকারের বড় বড় অফিসার থেকে শুরু করে পুলিশ, FBI সবার সাথে তার লিঙ্ক আছে। এই কারণে সে মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকা সত্ত্বেও তাকে কেউ কখনো অ্যারেস্ট করতে পারেনি। জন সেদিন তার ছেলে ডাগিকে নিয়ে ঘুরতে বেড়ায়। ডাগির স্কুলে একটা স্পোর্টসের প্রোগ্রাম ছিল আর জন আজকে তার কাজে ছুটি নিয়েছিল যাতে সে ডাগির সাথে তার স্কুলে যেতে পারে। কিন্তু তখনই জনের কাছে একটা কল আসে। কলটা করেছিল জনের পার্টনার। সে বলে, জন তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। তখন জন বলে, আজ আমার ছুটির দিন, এখন আমি ছেলের সাথে আছি। উপাস থেকে তার পার্টনার বলে, দেখো এই কাজে কোনো রিস্ক নেই, তুমি শুধু দূর থেকে একটা গাড়ির উপর নজর রাখবে। তুমি শুধু এটা দেখবে যে গাড়িটা ডান দিকে যাচ্ছে নাকি বাঁ দিকে। এই কাজটা আমি যাকে দিয়েছিলাম তার অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই প্লিজ তোমাকে এটা করতেই হবে। আর আমি দেখতে পাচ্ছি তুমি ওই লোকেশন থেকে খুব কাছেই আছো। জন এবার রাজি হয়ে যায়। সে ডাগিকে নিয়ে বেরিয়ে পড়ে আর রাস্তার মধ্যে একটা জায়গায় গাড়ি দাঁড় করায়। জন ডাগিকে গাড়ির মধ্যেই থাকতে বলে আর কিছু খাবার কিনতে যাওয়ার কথা বলে সে গাড়ি থেকে বেরিয়ে যায়। সে একটা ফাস্টফুডের দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। একটু পরেই ওই দোকানের সামনে থেকে একটা ট্রাক বের হয় আর এটা ছিল ফোর্টিকো কোম্পানির গাড়ি, যেখানে জন বর্তমানে কাজে ঢুকেছিল। আর এই গাড়ির মধ্যে ছিল প্রচুর টাকা। জনের যে গ্যাংস্টারের টিম ছিল তাদের কাছে একটা কাজ এসেছিল যে এই গাড়িটা কোন দিকে যাবে তার উপর নজর রাখা। জন দেখে যে গাড়িটা ওখান থেকে বেরিয়ে ডান দিকে চলে গেছে। এবার সে খাবার নিয়ে আবার গাড়ির দিকে ফিরতে যায়। এদিকে সেই টাকার গাড়িটাকে রাস্তার মধ্যে কতগুলো ডাকাত আটকে দেয় আর এই ডাকাতগুলো সবাই কনস্ট্রাকশনের ড্রেস পরেছিল। মুভির শুরুতে যে ডাকাতির দৃশ্যটা আমরা দেখেছিলাম সেখানে এই ডাকাতিটাকেই দেখানো হয়েছিল। ডাকাতগুলো ওই গাড়ি থেকে এবার সব টাকার ব্যাগ নিয়ে নেয়। কিন্তু এরই মধ্যে তাদের ভেতর থেকে একজন জনের গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে ডাগি একা ছিল। ডাগি ভয় পেয়ে যায়। সে কখনো এমন সিচুয়েশনে পড়েনি। ডাকাতটা বন্দুক দেখিয়ে এবার ডাগিকে বাইরে বের করে। এরই মধ্যে ওখানে গুলি চলে। ওই ডাকাতদের মধ্যে একজন ওই গার্ড দুটোকে গুলি করে মেরে ফেলে। ওদিকে জন দূর থেকে গুলির আওয়াজ শুনতে পায়। সে এবার ছুটে আসে কারণ ডাগি গাড়িতে একা ছিল। জন আসতে আসতেই সেই ডাকাতটা ডাগির উপর একের পর এক গুলি করতে থাকে। জন দৌড়াতে শুরু করে কিন্তু জনকে দেখে সেই ডাকাতটা জনের উপরও 3টি গুলি করে দেয়। জন ছিটকে পড়ে যায়। সে ওই ডাকাতদের মধ্যে একজনকে দেখতে পায় যে তার ছেলেকে গুলি করেছিল আর এই লোকটার চোখের পাশে একটা দাগ ছিল। জন একটু পরে অজ্ঞান হয়ে যায়। এরপর 3 সপ্তাহ পার হয়ে যায়। হসপিটালে জনের জ্ঞান ফেরে। ডাক্তার বলে, তোমাকে যে আমরা বাঁচাতে পারবো এটা আমরা ভাবতেও পারিনি। তুমি বলতে পারো যে তুমি দ্বিতীয় জীবন ফিরে পেয়েছো। তখন জন বলে, ডাগি কোথায়? ডাক্তার তখন জানায় যে ডাগি মারা গেছে। জন কি বলবে ভেবে পায় না। তার মধ্যে রাগ জমা হতে শুরু করে। এদিকে জনের এক্স ওয়াইফও ডাগির মৃত্যুর জন্য জনের উপরই দোষ দেয়। তখন জন ঠিক করে সে যে করেই হোক তার ছেলের মৃত্যুর বদলা নেবে। এবার সে শুরু করে তার প্ল্যানিং। সে প্রথমে দেখা করে FBI এর হেডের সাথে। এখানে আপনাদেরকে বলে দেই, একে কিন্তু আমরা মুভিতে আগেও দেখেছিলাম যে কিনা FBI এজেন্টে জনের বিরুদ্ধে কিছু করতে বারণ করেছিল। জন এবার এই লোকটার কাছ থেকে জানতে পারে ওই ডাকাতিটা কোনো লোকাল গ্যাং করেনি। কারা করেছে তাদের কাছে কোনো ক্লু নেই। তবে সে জনকে একটা লিস্ট দেয়। সে বলে, এটা আমার সাসপেক্ট লিস্ট, তুমি এদের মধ্যে খোঁজ নিয়ে দেখতে পারো। তখন জন বলে, তুমি জানো আমি কি করতে যাচ্ছি, তাই আমার কোনো কাজে কিন্তু কোনো রকম বাধা দেবে না, আর এটা আমার খুব পার্সোনাল কাজ। এবার শুরু হয় সেই ডাকাত দলের খোঁজ। জন আর জনের টিম মিলে সেই লিস্টে থাকা সবাইকে খুঁজে বের করে। অনেককে তারা মেরেও ফেলে। এরা সবাই কোনো না কোনো ক্রাইমের সাথে যুক্ত ছিল। কিন্তু জন এখানে কোনোভাবে সেই টিমের খোঁজ পায় না যারা সেদিন তার ছেলেকে মেরে ফেলেছিল। এখানে জনের টিমের একজনকে দেখা যায়। মুভিতে আগে দেখানো হয়েছিল যে একদল ডাকাত জনের গাড়িতে ডাকাতি করতে এসেছিল, কিন্তু পরে তারা জনকে দেখে পালিয়ে গেছে। আর এটা সেই লোকটাই ছিল। তারা জানতো না যে জন শহরেই আছে আর সে ওই কোম্পানির হয়ে কাজ করছে। এবার জনের সেই পার্টনার বলে, আমরা যদি এভাবে একে একে সবাইকে মারতে শুরু করি তাহলে আমাদের শত্রু বেড়ে যাবে আর ভবিষ্যতে আমরা কোনো বিজনেস করতে পারবো না। আর আমার মনে হয় এই ডাকাতির সাথে ওই সিকিউরিটি কোম্পানির ভেতরের কেউ জড়িত আছে। এটা শুনে জন বলে, ঠিক আছে, আমি এই কাজে তোমাদের আর কাউকে ইনভলভ করবো না। এটা আমার পার্সোনাল কাজ, আমি নিজেই এটা সামলাবো। আর আমি কিছুদিনের জন্য লন্ডনে যাচ্ছি।
জন লন্ডনে যাওয়ার কথা তো ঠিকই বলে, কিন্তু সে লন্ডনে যায় না। সে ওই শহরেই লুকিয়ে থাকে আর একটা মেয়ের সাথে দেখা করে। সে ওই মেয়েটার কাছ থেকে নিজের কিছু ফেক ডকুমেন্টস তৈরি করে। এরপর সে ওই মেয়েটার কাছে ডাগির পোস্টমর্টেম রিপোর্ট জোগাড় করে। ডাগির শরীরে কটা গুলি করা হয়েছে, কোথায় কোথায় গুলি করা হয়েছে, সে সমস্ত কিছু জানতে চেয়েছিল, যাতে সে নিজের রাগটাকে আরো বাড়াতে পারে। জনের প্ল্যান ছিল যে করেই হোক সে ওই সিকিউরিটি কোম্পানিতে একটা চাকরি জোগাড় করবে, আর কিছুদিনের মধ্যেই সে ওই কোম্পানিতে ঢুকে যায় আর একে একে সবার ডিটেলস জোগাড় করে। আর এই মেয়েটা তাকে সমস্ত কাজে হেল্প করছিল। এখান থেকে আপনারা মোটামুটি বুঝে গেছেন যে জন কেন এই কোম্পানিতে চাকরি করতে এসেছিল, আর তার আসল উদ্দেশ্য হলো তার ছেলের মৃত্যুর বদলা নেওয়া। এখান থেকে আবার আমরা 5 মাস আগের একটা দৃশ্য দেখতে পাই, যেখানে কয়েকজন রিটায়ার্ড আর্মি নিজেদের মধ্যে কথা বলছিল। এরা সবাই আফগানিস্তানে পোস্টিং ছিল, কিন্তু এরা এখন আর্মির চাকরি থেকে রিটায়ার হয়ে কেউ শপিং মলে কাজ করছে, তো কেউ বডিগার্ডের। এরা সবাই মোটামুটি টাকার সমস্যায় ভুগছিল। এখানে কার্লোস বলে, আমি এখন যার বাড়িতে কাজ করি সে প্রচুর টাকার মালিক, কিন্তু আমি যে ওভারটাইম করি তার জন্য সে আমাকে 1 টাকাও এক্সট্রা দেয় না। তখন তাদের মধ্যে একজন, যার নাম ছিল জায়ান, সে বলে, চলো তোমার মালিকের বাড়িতে আমরা ডাকাতি করি। জায়ানের এই আইডিয়াটা সবার ভালো লেগে যায়। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন জায়ানের চোখের পাশে একটা দাগ আছে। আর সেই ডাকাতি যেখানে জনের ছেলে ডাগিকে গুলি করা হয়েছিল, সেই ডাকাতের চোখের পাশেও কিন্তু এরকম একটা দাগ ছিল। মানে এই সেই লোক যাকে জন খুঁজছে। কিন্তু সেই ডাকাতির ঘটনা ঘটতে এখনো অনেক দেরি আছে, কেননা আমরা এখানে 5 মাস আগের দৃশ্য দেখছি। এই দলটা আগে আর্মি ছিল, তারা এবার ডাকাতি শুরু করে। এই দলের যে লিডার ছিল তাকে সবাই সার্জেন্ট বলতো। সার্জেন্ট বলে, ঠিক আছে, আমরা তাহলে কার্লোসের মালিকের বাড়িতে ডাকাতি করব। প্ল্যানিং মতো তারা সেদিন রাতে ওই বাড়িতে যায়। কার্লোস আগে থেকেই ওখানে ছিল, সে ওই বাড়ির সিকিউরিটির দায়িত্বে ছিল। তার বন্ধুরা মুখে মুখোশ পরে বন্দুক নিয়ে ভেতরে ঢুকে পড়ে। কার্লোস কোনো বাধা না দিয়ে তাদের সামনে হাত তুলে দেয়। সেই ডাকাতের দলটা এবার বাড়ির মালিককেও গান পয়েন্টে নিয়ে নেয়। এবার তারা শুরু করে ওই বাড়িতে ডাকাতি, কিন্তু তারা এখানে বেশি কিছু পায় না। লাখ 2 টাকা আর কয়েকটা রোলেক্স ঘড়ি ছাড়া সেখানে কিছুই ছিল না। তারা ডাকাতি তো করে, কিন্তু এই টাকা 7 ভাগ করে। যে টাকা তারা এক একজনে পায় তাদের কারোরই পোষায় না। তাদের টাকার খিদে আরও বাড়তে থাকে। তখন সার্জেন্ট বলে, এভাবে অল্প স্বল্প হাত সাফাই করে কোনো লাভ নেই। এবার আমরা একটা টাকার গাড়ি লুট করব, যাতে একেবারে 70 থেকে 80 লাখ টাকা পাবো। আমার একটা পার্টনার একটা ক্যাশ সিকিউরিটি কোম্পানিতে কাজ করে, তার সাথে আমার ডিল হয়েছে। আমরা তাদের উপর অ্যাটাক করলে তারা কোনো বাধা না দিয়ে আমাদের টাকা নিতে দেবে। প্ল্যানিং মতো সার্জেন্টরা একটা ব্যাংকের বেসমেন্টে যায়। এখানে তারা ক্লিনিং স্টাফের ড্রেস পরেছিল। একটু পরে দুজন গার্ড উপরের ব্যাংক থেকে টাকার ব্যাগ নিয়ে নিচে আসে। সামনে থেকে সার্জেন্টরা আসছিল। কাছে আসতেই তারা চারিদিক থেকে ওই গার্ডদের ঘিরে ফেলে আর গান পয়েন্টে নিয়ে নেয়। এবার ওই টাকার ব্যাগগুলো তারা নিজেদের গাড়িতে তুলে ফেলে আর ওখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে ওই ক্যাশ ভ্যানের ড্রাইভার এই ব্যাপারে কিছুই টের পায়নি। দেরি হচ্ছে দেখে সে ওয়াকিটকিতে জিজ্ঞাসা করে গার্ডরা কোথায়। তখন দেখা যায় গার্ডদের ওয়াকিটকি কার্লোসের কাছে। সে বলে, এই তো আমরা আসছি, তুমি একটু অপেক্ষা করো। কার্লোস চাইছিল আর একটু বেশি সময় নিতে, যাতে তারা এখান থেকে অনেক দূর পালিয়ে যেতে পারে। এইভাবে একের পর এক তারা ডাকাতি করতে থাকে। কিন্তু এদের মধ্যে জায়ান একটু শিয়ানা গোছের ছিল। সে যেমন লোভী ছিল তেমনই নৃশংস ছিল। তাকে বাকি মেম্বাররাও বিশেষ একটা পছন্দ করতো না। এদিকে সার্জেন্ট সবাইকে বলেছিল, ডাকাতির টাকা তোমরা বেশি কেউ খরচ করবে না। তোমরা এমন কিছু কিনবে না যাতে পুলিশের তোমাদের উপরে সন্দেহ হয়। কিছুদিনের মধ্যে সার্জেন্ট আর একটা প্ল্যানিং করে। সেদিন সার্জেন্টের জন্মদিন ছিল। তার বাড়িতে পার্টি শেষে সে সবাইকে এই প্ল্যানিংয়ের ব্যাপারে বলে। সে বলে, এবার আমরা ডাকাতি করব 10 কোটি টাকা। এটা ফোর্টিকো কোম্পানির ক্যাশ ভ্যান। এই কোম্পানির ভেতরে আমার লোক আছে, সে আমাদের সব ইনফরমেশন দিয়ে দেবে। কিন্তু এই ডাকাতির জন্য আমাদের ভালো করে ট্রেনিং করতে হবে। এরপর শুরু হয় তাদের ট্রেনিং। তারা সবাই কনস্ট্রাকশনের ড্রেস পরে রাস্তার মধ্যে ওই ক্যাশ ভ্যান লুট করার প্ল্যানিং করে। ডাকাতির দিন কার্লোসরা আগে থেকে সেই স্পটে পৌঁছে গেছিল, কিন্তু তখনই সেখানে গাড়ি নিয়ে জন চলে আসে। তার গাড়িতে ডাগিও ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মুভির সেই প্রথম ডাকাতির দৃশ্যটাকে এখানে আবার দেখানো হচ্ছে। আসলে মুভিতে দুই পক্ষ, জন এবং ডাকাতদের নিজস্ব সিচুয়েশন দেখানোর জন্য এই সিনটাকে দুবার করে দেখানো হচ্ছে। জন ওখানে গাড়ি পার্ক করে সামনে থাকা একটি খাবারের দোকানে যায়, আর এটা কার্লোসদের প্ল্যানে ছিল না। তারা ভেবেছিল এই সময় রাস্তাটা পুরো ফাঁকা থাকবে। এদিকে কিছুক্ষণের মধ্যে সেই ক্যাশ গাড়ি ওখানে চলে আসে। প্ল্যানিং মতো সার্জেন্ট গাড়ি আটকায়, আর সামনে থেকে একটা কনস্ট্রাকশনের গাড়ি চলে আসে। সাথে সাথে জায়ান রাইফেল নিয়ে বেরিয়ে আসে। এরই মধ্যে সেই সিকিউরিটি ভ্যানের গার্ডরা গাড়িটাকে ব্যাক গিয়ারে নিয়ে যেতে চায়, কিন্তু কার্লোস একটা বুলডোজার দিয়ে গাড়িটাকে পিছন থেকে তুলে ধরে, ফলে গাড়ি আর পেছনে যায় না। সার্জেন্ট যখন ওই গাড়ি থেকে টাকার ব্যাগগুলো সরাচ্ছিল, তখন জায়ান ওই গার্ড দুটোকে গান পয়েন্টে রেখেছিল। কিন্তু মাঝে সে এক ফাঁকে পিছন দিকে ফিরেছিল। ঠিক তখনই ওই গার্ডদের মধ্যে একজন বন্দুক বের করে আর জায়ানের উপর অ্যাটাক করতে যায়। জায়ান তাকে ছিটকে দূরে ফেলে দেয়, আর সাথে সাথে সে তার উপর গুলি করে দেয়। এরপর সে প্যানিক করে বাকি গার্ডটাকে গুলি করে দেয়, আর দুজনই সেখানে মারা যায়। এবার সে এগিয়ে যায় ডাগির দিকে, আর ডাগির উপরেও সে গুলি করে দেয়। এদিকে গুলির আওয়াজ শুনে দৌড়ে আসছিল জন। এবার সে জনের উপরেও গুলি করে দেয়। এভাবে গুলি করার কোনো প্ল্যানই সার্জেন্টদের ছিল না। গার্ড দুজনকে মারা মেনে নিলেও ডাগি কিন্তু তাদের কোনো ক্ষতি করেনি। সে বাচ্চা ছেলে ছিল। সার্জেন্ট জায়ানের উপর একটু রেগেছিল, কিন্তু তারা কেউই জায়ানকে তেমনভাবে কিছু বলেনি। আর এখানে আপনারা আশা করি বুঝতে পারছেন যে কারা জনের ছেলেকে মেরেছে, আর জন কেন ওই কোম্পানিতে ঢুকেছে। এরপর ঘটনা ফিরে আসে প্রেজেন্টে। সার্জেন্ট সবাইকে বলে,
দেখো, এভাবে খুচখাচ করে একটা দুটো করে ক্যাশ গাড়ি লুট করলে আমরা কোনোদিন ধনী হতে পারবো না। তাই আমরা এবার এমন একটা প্ল্যানিং করেছি যে একবারে সমস্ত ক্যাশ গাড়িগুলো লুট করব, যাতে একসাথে আমরা প্রায় 200 কোটি টাকা লুট করতে পারবো। আর এরপর আমাদের কখনো কোনো কাজ করতে হবে না। সার্জেন্টের কথা শুনে সবাই খুশি হয়ে যায়। সার্জেন্ট বলে, দেখো, আগামীকাল হলো ব্ল্যাক ফ্রাইডে, আর ব্ল্যাক ফ্রাইডেতে আমেরিকার সব মল, ব্যাংক, ক্যাসিনো সব জায়গায় অনেক সেল চলে, অনেক কেনাকাটা হয়। তাই কাল ফোর্টিকো কোম্পানিতে সব থেকে বেশি টাকা আসবে, আর আমরা ওই কোম্পানির ভিতরে ঢুকে ডাকাতি করব। কিন্তু এই কাজে রিস্ক অনেক বেশি, অনেকে মারাও যেতে পারি। তাই আগে থেকে বলে দাও যদি কেউ এটা করতে না চাও তো। দেখা যায় সবাই এই কাজ করতে রাজি হয়ে যায়, আর সার্জেন্ট এবার তার প্ল্যানিং শুরু করে। অন্যদিকে জনকে দেখা যায় তার কোম্পানির ম্যানেজার টেরি সবাইকে সাবধান করে দেয় যে কাল সব থেকে বেশি সিকিউরিটি দিতে হবে, কারণ কাল এখানে 200 কোটিরও বেশি টাকা আসবে। এরপরে আসে সেই ডাকাতির দিন। জন আর বুলেট দুজনে বেরিয়ে পড়ে ক্যাশ গাড়ি নিয়ে। ওদিকে সার্জেন্ট যায় জায়ানের বাড়িতে। সেখানে গিয়ে সে দেখতে পায় জায়ান যে কাজ করত তার থেকে সে অনেক বেশি টাকার জিনিসপত্র কিনেছে। সে 20 লাখ টাকা দিয়ে একটি বাইক কিনেছে, একটা অ্যাপার্টমেন্ট নিয়েছে। সার্জেন্ট বলে, তুমি কি আমাদের সবাইকে জেলে পাঠাতে চাও? এই সমস্ত কিছু বিক্রি করে দাও। আর জায়ানের সার্জেন্টের এই কথাটা ভালো লাগে না। অন্যদিকে বুলেট আর জন প্রতিদিনের মতো বেরিয়ে পড়েছিল টাকা কালেক্ট করার জন্য। তারা তাদের শেষ টাকার ব্যাগটা তুলে নেয়। এবার তারা কোম্পানির দিকে ফেরত আসতে থাকে। তখন বুলেট বলে, আমি তোমাকে আমার কিছু সিক্রেট বলবো। আমার কিছু বন্ধু আছে, তারা আজ আমাদের বেসে হামলা করবে আর টাকা লুট করবে। জনের কান খাড়া হয়ে যায়। সে বুঝতে পারে বুলেটই এতদিন ধরে ডাকাতিতে হেল্প করছে। কথায় কথায় বুলেট সেই ডাকাতির কথাও বলে যাতে জনের ছেলে ডাগি মারা গিয়েছিল, অর্থাৎ ওই ডাকাতির পেছনেও বুলেটের হাত ছিল। আর সেই ডাকাতের দলটাই আজ আবার বেসে অ্যাটাক করবে। বুলেট এবার জনকে ব্ল্যাকমেইল করে। সে বলে, তুমি আজ সব চুপচাপ দেখবে, আজ কোনো হিরোগিরি করলে তুমি কিন্তু মরবে। জন বলে, ঠিক আছে। আসলে সে দেখতে চাইছিল যে কি হতে যাচ্ছে। একটু পরেই বুলেটের গাড়ি একটা গ্যারেজের মধ্যে ঢোকে। এরপর সে গাড়ির ক্যামেরা অফ করে দেয়। সাথে সাথে বেস থেকে গার্ড কল করে। বুলেট তাকে বলে, ক্যামেরা হয়তো কোনো সমস্যা হচ্ছে, আমি ঠিক করে নিচ্ছি। এরই মধ্যে ওখানে সার্জেন্টরা চলে আসে। তারা সবাই বুলেট প্রুফ আর্মার পরেছিল। এবার একজন এগিয়ে আসে আর জনকে গাড়ি থেকে বের করে। তারা জনের উপর বিশ্বাস করতে পারছিল না, তাই জনের হাত জিপ কেবল দিয়ে আটকে দেয়। এবার তারা জনদের গাড়িতে নিজেদের সব জিনিসপত্র তুলে নেয় আর নিজেরাও ভিতরে ঢুকে পড়ে। বুলেট আবার গাড়ি ঘুরিয়ে নিয়ে যায় বেসের দিকে। জন চুপচাপ সবটা দেখতে থাকে। একটু পরে তাদের গাড়ি বেসের সামনে চলে আসে। গাড়ির ভিতরে সবকিছু নর্মাল দেখে গার্ড গেট খুলে দেয় আর গাড়ি একদম ভিতরে চলে আসে। এখানে ডাকাতের টিমটা গাড়ির মধ্যে অপেক্ষা করতে থাকে। তারা যে সময় এখানে এসেছিল তখন অনেক গার্ড ছিল, তাই তারা অপেক্ষা করে যাতে তাদের মোকাবিলা কম গার্ডের সাথে হয়। একটু পরে গার্ড কমতেই সবাই একে একে ওই গাড়ি থেকে বের হয়। তাদের দেখে সবাই একেবারে হতভম্ব হয়ে যায়, কারণ তারা কেউ ভাবতেও পারেনি যে বেসে কেউ অ্যাটাক করবে। জায়ান আর কার্লোস এবার জনকে গান পয়েন্টে নিয়ে নেয় আর তাকে নিয়ে সোজা লকার রুমের দিকে চলে যায়, যেখানে সব টাকা রাখা ছিল। এখানে সবাই এদের এত ভয় পায় যে নিজেদের গান ফেলে স্যারেন্ডার করে দেয়। কার্লোস এবার জনের হাত বেঁধে তাকে নিচে ফেলে রাখে। এদিকে টিমের বাকিরা বুলেটকে ঢাল বানিয়ে এগিয়ে যায় সিকিউরিটি রুমের দিকে। কিন্তু সিকিউরিটি রুমের গার্ড ডাকাতদের দেখতে পেয়ে সাথে সাথে অ্যালার্ম প্রেস করে দেয়। অ্যালার্মের আওয়াজ শুনতেই ভেতরে থাকা গার্ড ড্রাইভার গুলি করতে শুরু করে। কিন্তু সেই গুলি ডাকাতদের গায়ে লাগছিল না, কারণ তাদের গায়ে যে আর্মার ছিল তাতে সব বুলেট ঠিকরে বেরিয়ে যাচ্ছিল। এদিকে তাদের সেই গুলিতে ওই গার্ডগুলো মারা যায়। এবার তারা ওই গার্ডটাকে বেঁধে ফেলে যে অ্যালার্ম প্রেস করেছিল। সার্জেন্ট জানতো অ্যালার্ম প্রেস করার সাথে সাথে ওখানে পুলিশ চলে আসবে, তবে সেই পুলিশের গাড়ি ভিতরে ঢুকবে না। তারা শুধু বাইরের গেট আটকে রাখবে। তারা ওয়েট করবে সোয়াট টিম আসার জন্য। আর সোয়াট টিম আসতে টাইম লাগবে 8 মিনিট। কিন্তু তাদেরকে সোয়াট টিম আসার আগে ওখান থেকে পালিয়ে যেতে হবে, কেননা সোয়াট টিম অনেক ভারী গাড়ি। সেই গাড়ি যদি গেট আটকে দেয় তাহলে বেরোনো যাবে না। তাই যা করার 8 মিনিটের মধ্যেই করতে হবে। এদিকে গোলাগুলিতে ডাকাত দলের একজন ততক্ষণে আহত হয়ে যায়। লকার রুমে দেখা যায় জায়ান আর কার্লোস ব্যাগের মধ্যে টাকা ভরে নিচ্ছে। তারা একে একে সব ব্যাগগুলো গাড়ির কাছে নিয়ে আসে। এদিকে ততক্ষণে দুজন গার্ড লুকিয়ে লুকিয়ে ওই ডাকাতদের উপর ফায়ার করতে শুরু করে। তখন গুলির আওয়াজ শুনে জায়ান সেদিকে চলে যায়। এখানে কার্লোস একা ছিল। জন সাথে সাথে কার্লোসের বন্দুক টেনে তার পায়ে গুলি করে আর কার্লোসকে নিচে টেনে সে তার গলা পেঁচিয়ে ধরে। আর কিছুক্ষণের মধ্যেই সে ছটফট করতে করতে মারা যায়। এবার জন কার্লোসের ড্রেসটা পরে নেয় যাতে কেউ তাকে সহজে চিনতে না পারে। এবার সে বাইরে বেরিয়ে আসে আর ওখানে থাকা একটা ডাকাতের উপর শটগান দিয়ে ফায়ার করে দেয়। এবার সে ওই টাকার ব্যাগের মধ্যে একটা ফোন ঢুকিয়ে দেয়। এই ফোনটা সে কেন রেখেছিল সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এদিকে ততক্ষণে বাকি ডাকাতটা বুঝে যায় যে জন ছাড়া পেয়ে গেছে, তাই জনকে মারতে একজন এগিয়ে আসে। জন একটা দেওয়ালের পিছনে লুকিয়েছিল, তাকে দেখতে পেয়েই সেই ডাকাতটা ফায়ার করে। গুলি লেগে জনের হেলমেট ফেটে যায়। এবার শুরু হয় দুজনের মধ্যে 1-to-1 ফাইট। সেই ডাকাতটা এক ফাঁকে তার বন্দুক দিয়ে জনের পায়ে একটা গুলি করে দেয়, তবে জন নিজেকে সামলে নেয়। এবার সেই ডাকাতটাকে জাপটে ধরে আর ছুরি বের করে তার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। ওদিকে বাইরে বুলেট দেখে যে তখনও কয়েকজন গার্ড লড়াই করে যাচ্ছে। সে এবার ওই গার্ডদের কাছে যায় আর তাদের সাথে বন্ধুত্বের ভান করে তাদেরকে গুলি করে মেরে ফেলে। এদিকে জন এবার বাইরে আসে। সে ক্রমাগত সার্জেন্টদের উপর গুলি করতে থাকে আর সে আহত ডাকাতটাকে মেরে ফেলে। কিন্তু তখনই বুলেট তাকে দেখে ফেলে আর তার উপর গুলি করে দেয়। জন আবার সেই আগের মতো গুলিবিদ্ধ হয়ে পড়েছিল আর তার সামনে থেকে জায়ান চলে যাচ্ছিল। বুলেটও এবার ওই ডাকাতদের গাড়িতে উঠে পড়ে। ডাকাতরা মোট 7 জন এসেছিল, কিন্তু এখন 3 জন ফিরে যাচ্ছে। তারা গাড়ি নিয়ে বাইরে চলে আসে আর পুলিশের গাড়ির ব্যারিকেড ভেঙে বাইরে চলে যায়। এবার পুলিশের গাড়ি তাদেরকে পিছু করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা একটা আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে ঢুকে পড়ে। এটা সার্জেন্টের আগে থেকেই প্ল্যানিং করা ছিল
যে তারা এই টানেলের মধ্যে আসবে। তারা টানেলে ঢুকতেই সাথে সাথে সেই টানেলের সামনে বাম্পারগুলো উঠে যায় আর সেই গেটটা লক হয়ে যায়। কিন্তু এখানে দেখা যায় সার্জেন্টের গায়ে গুলি লেগেছে, তার অলরেডি অনেক ব্লিডিং হয়েছে। বুলেট এবার টাকার ব্যাগগুলো বের করে ফেলে। এরই ফাঁকে সেই শয়তান জায়ান সার্জেন্টের গলায় ছুরি ঢুকিয়ে দেয়। এখানে ডাকাতি করার আগে সার্জেন্ট বলেছিল, আমাদের মধ্যে হয়তো অনেকেই এই কাজে মারা যাবে, কিন্তু যারা বেঁচে যাবে তারা সবার ফ্যামিলির কাছে টাকা পৌঁছে দেবে। সে সময় সবাই মেনে নেয়, কিন্তু কেউ জায়ানকে বিশ্বাস করতে পারেনি। তখন সার্জেন্ট বলেছিল জায়ান একজন সোলজার, সে কখনো ধোকা দেবে না। কিন্তু জায়ান যখন দেখে যে একে একে সবাই মারা গেছে, তখন সে এই টাকার ভাগ একাই নিতে চায়। জায়ান বুলেটকে বলে যে সার্জেন্ট মারা গেছে। বুলেটও জায়ানের উপর বিশ্বাস করতে পারছিল না, কিন্তু কেউ কাউকে কিচ্ছু বুঝতে দেয় না। এবার তারা দুজনে টানেলের ভিতরে ছোট্ট বাইক নিয়ে বেরিয়ে পড়ে আর টানেলের একদম শেষে চলে আসে। এদিকে পুলিশের টিম দেখে ডাকাতরা যে টানেলে ঢুকেছে সেটা সারা শহর জুড়ে রয়েছে। তারা কোন দিক থেকে বের হবে কোনো ঠিক নেই। টানেলের শেষে এসেই বুলেট সব টাকার ব্যাগগুলো ওখানে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির মধ্যে ভরে ফেলে। সে এবার নিজের বন্দুক বের করতে যায়, কিন্তু তার আগেই জায়ান তাকে গান পয়েন্টে নিয়ে নেয় আর সাথে সাথে তার মাথার খুলি উড়িয়ে দেয়। এবার জায়ান সেই গাড়ি নিয়ে ধীরে ধীরে রাস্তায় চলে আসে আর ওখান থেকে বেরিয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জায়ান তার বাড়িতে স্নান করে একটা ড্রিঙ্ক খাচ্ছে আর তখনই একটা মোবাইল ফোন বেজে ওঠে। জায়ান দেখে সেই টাকার ব্যাগের মধ্যে একটা মোবাইল ফোন রয়েছে। সে কলটা কেটে দেয়। ঠিক তখনই জন বলে, কি ব্যাপার, কল রিসিভ করবে না? জায়ানের মুখ শুকিয়ে যায়। সে ঘুরে দেখে জন তার সামনে চেয়ারে বসে আছে আর তার হাতে বন্দুক। জায়ান বলে, কি চাও তুমি? সে ভাবে জন হয়তো তার টাকার জন্য এসেছে। তখন জন বলে, এটা পড়ো। এই বলে সে ডাগের পোস্টমর্টম রিপোর্টটা জায়ানের দিকে ছুঁড়ে মারে। এটা দেখে জায়ান বুঝতে পারে সেদিন যে ছেলেটাকে সে মেরেছিল আজ জন তার বদলা নিতে এসেছে। জন সাথে সাথে জায়ানের লিভার লক্ষ্য করে একটা গুলি করে, এরপর লাং, হার্ট। জায়ান ঠিক যেখানে যেখানে ডাগির উপর গুলি করেছিল জনও ঠিক সেখানে সেখানে গুলি করে। জায়ান এবার মারা যায়। জন এবার ওখান থেকে বেরিয়ে পড়ে, তবে সে ওই টাকা ছুঁয়েও দেখে না। জন বাইরে এসে দেখতে পায় সেই FBI এজেন্ট দাঁড়িয়ে আছে। এজেন্ট জিজ্ঞাসা করে, তাহলে কি তোমার কাজ হয়ে গেছে? জন বলে হ্যাঁ। আর এরপর সে একটা গাড়িতে উঠে পড়ে আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে কিন্তু একদম ভুলবেন না। ওখানে কিন্তু মুভির লিঙ্ক মাঝে মধ্যেই দেবো আমি। আর লেটেস্ট সব আপডেট পাবেন পরের মুভি কি নিয়ে বানাবো এর উপরে। আর হ্যাঁ, এই মুভির মধ্যে বেস্ট সিন কোনটা লাগলো সেটাও আমাকে কিন্তু বলো কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে, এক্সপ্লেন ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দাও। আরও যদি তোমরা নতুন নতুন করে মুভি দেখতে চাও, সেই মুভিগুলোর নাম আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সিনেমাবাজি আবার ফিরবে কিছু অসাধারণ মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে।